এবং এভাবে দুবাই কিন্তু একটা কালো টাকা স্বর্গরাজ্য হয়ে গেল। শুধু কিন্তু মানে বাংলাদেশিরাও না, একদম সমস্ত বিশ্বের যত কালো টাকার মালিকরা আছে, দুর্নীতিবাজ আছে, সবাই এই দুবাইতে ব্যবসা বাণিজ্য করা শুরু করলো। এবং এই বাংলাদেশের যারা আছে তারা বেশিরভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। ভিপি নূর মানে নুরুল হক নূর তিনি একবার বলেছিলেন যে দুবাইতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের দুবাইয়ের আজমান সিটিতে বিশাল সম্পত্তি আছে, তার কাছে প্রমাণ আছে। যদি হাজার হাজার কোটি টাকার সম্পদ নিয়ে হয়তো আলোচনা আসতো না, কিন্তু যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে টানাটানি পড়ে, যখন বিদেশি পাওনাদাররা টাকা চায়, ডোনাল্ড লু এসে বলে মার্কিন বিনিয়োগকারীরা কবে টাকা ফেরত পাবে, খুবই লজ্জা লাগে। তখন আগে আমরা বলতাম না ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই দেশে আসতো লুটপাট করতে, করে নিয়ে তাদের দেশে নিয়ে চলে যেত। এখন এটা হয়েছে এরকম, যারা এই দেশে জন্ম নেয়, এই দেশে লুটপাট করে বিদেশে চলে যায়, বিদেশে থাকে, বিদেশের সম্পদ গড়ে। আমি তো মনে করি যে উচিত হবে এই লোকগুলোকে জাতীয় শত্রু হিসেবে ঘোষণা করা। যাদের বিদেশের সম্পদ আছে, যদি এই সরকার জনগণের প্রতি, এই সরকার মানে যে সরকারই থাকুক ক্ষমতায়, যদি সরকার জনগণের প্রতি বিন্দু মাত্র তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, তাহলে সরকারের উচিত হবে এই লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে দেশের নাগরিকত্ব বাতিল করে দেওয়া উচিত, অথবা অপশন দেওয়া উচিত, তোমার সম্পদ তুমি দেশে নিয়ে আসো, না হলে তুমি দেশের নাগরিক থাকতে পারবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে দূরদূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক শ্রোতা, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অর্থ নিয়ে বিদেশে পাচার করে দুবাইয়ে ৩৯৪ জন বাংলাদেশের আমলারা ফ্ল্যাট, বাড়ি কিনেছেন, জমি কিনেছেন। এদেশের সাধারণ মানুষের, একজন কৃষকের ঘামের টাকা, কষ্টের টাকা, সেগুলো দিয়ে তারা আরব আমিরাতের মতো জায়গায় সম্পদের পাহাড়, এবং এই নিউজটি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে এই নিউজটিকে নিয়ে। তো দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওর জুড়ে সঙ্গ দিবেন। নির্বাচনের আগে কিন্তু আমেরিকার একটা হম্বিতম্বি ছিল যে এই করব সেই করব, নিষেধাজ্ঞা দিব, এটা করব। তো এতে আওয়ামী লীগের লোকেরা, বিশেষ করে যারা রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জড়িত, যেমন আওয়ামী লীগ পন্থী ব্যবসায়ী, আওয়ামী লীগ পন্থী আমলা, রাজনীতিবিদ, এরা তো আছেই। তো এরা সবাই চিন্তা করলো যে না, আমেরিকা সম্পত্তি করা একটা রিস্ক হয়ে যায়। এবং তারা করলো কি, তারপর তারা আমেরিকার সব সম্পত্তি বিক্রি করা শুরু করলো, যে আমেরিকা যদি আবার এই সম্পত্তি ক্রপ ট্রপ করে। তারপরে সুইস ব্যাংকে টাকা পয়সা যা আছে, কারণ সুইস ব্যাংকও তো সুইজারল্যান্ডের ইউরোপের ভিতরে, ইউরোপীয় ইউনিয়নের ভিতরে, এই সবগুলো বিক্রি টিক্রি করে তারা দুবাইতে ইনভেস্ট করা শুরু করলো। এবং এভাবে দুবাই কিন্তু একটা কালো টাকা স্বর্গরাজ্য হয়ে গেল। শুধু কিন্তু মানে বাংলাদেশিরাও না, একদম সমস্ত বিশ্বের যত কালো টাকার মালিকরা আছে, দুর্নীতিবাজ আছে, সবাই এই দুবাইতে ব্যবসা বাণিজ্য করা শুরু করলো। এবং এই বাংলাদেশের যারা আছে তারা বেশিরভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। ভিপি নূর মানে নুরুল হক নূর তিনি একবার বলেছিলেন যে দুবাইতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের দুবাইয়ের আজমান সিটিতে বিশাল সম্পত্তি আছে, তার কাছে প্রমাণ আছে। যদিও পরে তিনি আর কাউকে প্রমাণ দেননি, তিনি পিছুটান দিয়েছেন। এখন এই পিছুটান তিনি ভয় দিয়েছেন নাকি আসলে তার কাছে প্রমাণ নাই তা জানি না, তবে তিনি বলেছিলেন যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের, তখন তথ্যমন্ত্রী ছিল, এখন পররাষ্ট্রমন্ত্রী, তখন তথ্যমন্ত্রী হাসান মাহমুদের অনেক সম্পত্তি আছে, পরে তিনি আর এই প্রমাণ দেননি। কিন্তু এই যদিও নাম বলেনি, কিন্তু একটা সংবাদ বেরিয়েছে, সেটাতে বলা হয়েছে যে দুবাইতে বাংলাদেশিদের সম্পত্তির পাহাড়। আমি একটু আপনাদেরকে পড়ে শুনাই। ঢাকা পোস্টের একটা খবর, সেটা হচ্ছে যে দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ জন বাংলাদেশি, একজন না দুইজন না, ৩৯৪ জন, মানে অলমোস্ট ৪০০। এখানে বলেছে যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে আকাশচুম্বী সব ভবন আর বিলাসবহুল জীবনযাত্রার শহর দুবাই, এক সময়ের দুদু মরুভূমি থেকে চকচকে শহরে রূপ নেওয়া দুবাইয়ের বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় গড়ে উঠেছে। অর্থের উৎস সম্পর্কিত কোনো প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই ব্যাংকের মাধ্যমে বা ব্যক্তিগত বিমানে ভরে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে এই আরব আমিরাতে। মানে আরব আমিরাতে টাকা কই থেকে আইছেন, কই থেকে পাইছেন, টাকা কালো না সাদা, কিভাবে ইনকাম করছেন, এগুলো কোনো কিছু তারা জিজ্ঞেস করে না। আর এই সুযোগে বিভিন্ন দেশের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে থাকা, মানে যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী, অপরাধীরা দুবাইতে করেছেন সম্পদের পাহাড়। দুবাই আনলকড নামে বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতার এক প্রকল্পে দুবাইয়ে গড়ে ওঠা বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের এই সম্পদের গোপন তথ্য ফাঁস হয়েছে। অনুসন্ধানী এই প্রকল্পে 58টি দেশের 74টি গণমাধ্যমের প্রতিনিধিরা দীর্ঘ 6 মাস অনুসন্ধান করে তথ্য বের করেছেন।
অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজেশন ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও সিসিআরপি ও নরওয়ের সংবাদ মাধ্যম E24 নেতৃত্বে এই অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়েছে। 15 বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ, সুতরাং আওয়ামী লীগ সম্পর্কিত আমলারা, বিচারকরা, পুলিশরা এরা তো আছেই, রাজনীতিবিদরা আছে, তারপরে ব্যবসায়ীরা আছে, এবং ব্যবসায়ীরা বিশেষ করে ব্যবসায়ীরা করে কি আপনার ব্যবসায়ীরা এই যে বিশেষ করে গার্মেন্টস ব্যবসায়ীরা, এই গার্মেন্টস ব্যবসায়ীরা যেই পরিমাণ পণ্য তারা রপ্তানি করে ওই পুরো টাকা তারা বাংলাদেশে আনে না, তার অর্ধেকেরও বেশি টাকা তারা এই আমেরিকা, ইউরোপ, তারপরে দুবাই এইসব জায়গায় জায়গায় নিয়ে তার সম্পত্তি করে, এবং ব্যবসায়ীরা কিন্তু বেশি এই কাজগুলো করে। বাংলাদেশের প্রায় বড় ব্যবসায়ী কথা বাদ দিই, মাঝারি আকার যে ব্যবসায়ী আছে তাদেরও কিন্তু দুবাইতে সম্পত্তি আছে, প্রচুর সম্পত্তি আছে দুবাইতে আছে। এবং অনেক রাজনীতিবিদরা করে কি তারা নিজের নামে করে না, বেনামে করে, বেনামে ওই যে দুবাইতে সম্পত্তি কিনে, তারপরে গোল্ডের দোকান কিনে ওই যে আরাব খানের মতো এইসব অনেক লোকজন আছে, এদেরকে দিয়ে বেনামে এগুলো মেনটেন করে। 7 দেশগুলোতে বাংলাদেশিদের 70,000 কোটি টাকার সম্পদ। দর্শক, ইদানিং আসলে শত শত হাজার হাজার কোটি টাকার যে খবরগুলো গণমাধ্যমে প্রকাশ হচ্ছে, এটা পড়তেও আসলে কষ্ট হয় এবং মানে কোনো হিসাব মিলাতে পারি না, মানে অবাক বিষয়ে তাকিয়ে থাকি। আপনারা যেমন শুনে একেবারে অভ্যস্ত হয়ে গেছেন, মানে খুব একটা বেশি প্রতিক্রিয়া হয় না, আমারও ঠিক তাই। মানে যেন কোনো টাকাই না, কিন্তু একটাই ব্যাপার, এই হাজার হাজার কোটি টাকার সম্পদ নিয়ে হয়তো আলোচনা আসতো না, কিন্তু যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে টানাটানি পড়ে, যখন বিদেশি পাওনাদাররা টাকা চায়, ডোনাল্ড লু এসে বলে মার্কিন বিনিয়োগকারীরা কবে টাকা ফেরত পাবে, খুবই লজ্জা লাগে। যখন নাকি দেখি যে ট্যাক্স হ্যাভেন, মানে যে সমস্ত দেশগুলো ট্যাক্স ছাড় দেওয়ার জন্য বিখ্যাত যে সমস্ত দেশ, সেখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ। দুবাইতে 400 বাংলাদেশির 621টা বাড়ি, সেখানে 2,500 কোটি টাকা, আবার কেউ বলছে না তারও বেশি প্রকৃতি হিসাব নিকাশ করার পর তখন খুবই অবাক লাগে। অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম বলেন, টাকা পাচার থেকে শুরু করে দেশে আয় করা অবৈধ টাকা সেখানে নিয়ে যাওয়াকে কেউ কেউ বেশি নিরাপদ মনে করে। এছাড়া তারা ভাবে এটি তো লাভও বেশি। এমনটি দেশের অর্থনীতির জন্য মোটেও সুখকর নয়। তাদের কারণে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, এই বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর হতে হবে। কিন্তু কঠোর হবে কে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? দর্শক, এগুলো সরকার যখন কি এসব প্রতিবেদন প্রকাশ হয় তখন কোনো রেসপন্সও করে না। এগুলো নিয়ে তদন্ত করে দৌড়ঝাঁপ করে না, সেগুলোও করে না। তো এগুলি রিপোর্ট হয়, আমরা দেখি, সরকারও চুপচাপ থাকে। এরকম অনেক শত শত কোটি ডলারের হিসাব বিভিন্ন প্রতিবেদন বা সংস্থা প্রকাশ করেছে, সরকার তেমনটা রেসপন্স করেনি। একেবারে গায়ে ঠেকলে তখন হ্যাঁ দেখছি তদন্ত হবে, দুদক এগুলি তদন্ত করছে, এইসব বলেই পাশ কাটানো হয়। দর্শক, 4,000 কোটি টাকার প্রপার্টি আমাদের বাংলাদেশিরা 2022 সালে দুবাইয়ে কিনেছে। কি করে কিনলো এরা? অথবা এরা কারা? এরা কি এই দেশের নাগরিক? এরা কি বাংলাদেশি? এরা কি বাংলাদেশের মিত্র নাকি বাংলাদেশের শত্রু? কারা এরা? এই তালিকাটা, এই প্রশ্নটাকে আমরা করতে পারি না? আমি মনে করি এই প্রশ্নটা করার মতো অধিকার আমাদের আছে। কোথায় তারা কিনতে? দুবাইয়ের খুব আধুনিক জায়গা, দুবাই, শারজা, আবুধাবি, আজমান, এই সমস্ত শহরে বাংলাদেশিরা এই সমস্ত ফ্ল্যাট কিনছে। কখনো নিজের নামে কিনেছে, কখনো অন্যের নামে কিনেছে, কখনো স্ত্রীর নামে কিনেছে। এরা আবার বিভিন্ন হোটেল এবং বড় বড় 5 স্টার হোটেলে তারা বিনিয়োগ করেছে, ইনভেস্ট করেছে। এবং এই সমস্ত বিনিয়োগ করার জন্য, যেহেতু বাংলাদেশিদের বিদেশে কোনো রকম বিনিয়োগ করতে গেলে একটা আইন আছে যে বাংলাদেশের গভর্নমেন্টের অনুমতি লাগবে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তারা টাকাটা বাইরে পাঠাতে পারবে। কিন্তু এদের কারো নাম কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে যে 15-16 জন লোক বাইরে টাকা পাঠিয়েছে ব্যবসা করার জন্য, সেই তালিকার মধ্যে এই সব দুবাইয়ে ফ্ল্যাট কেনার জন্য, দুবাইয়ে হোটেলে বিনিয়োগ করার জন্য কারো নামই কিন্তু নেই। আপনি যে সমস্ত লোককে চেনেন, এরা কি সাধারণ মানুষ সেরকম? না, তারা সাধারণ মানুষ না। আপনি যখন বাজারে যান, কাঁচা বাজারে যান, যার সঙ্গে আপনার ভিড়ের মধ্যে প্রতিদিন দেখা হয়, তারা কেউ কিনেছে? না, তারাও কিনেনি। যখন আপনি রাস্তায় হাঁটেন, ফুটপাতে, যার সঙ্গে আপনি ধাক্কা খেয়ে বিরক্ত হন, সে লোক কিনেছে? না, সেও কিনেনি। তাহলে এটা কারা? এরা হচ্ছে আমাদের জনপ্রতিনিধি, যারা আমাদের সঙ্গে ফুটপাতে হাঁটে না। আমরা ফুটপাতে হাঁটি, ওরা এখান থেকে দামি গাড়ি চালিয়ে যায়। এরা আমাদের জনপ্রতিনিধি, এরা এমপি, এরা মন্ত্রী, বর্তমানে এমপি হতে পারে, অতীতেরও এমপি হতে পারে। এরা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী। আমরা মাঝে মাঝে বলি না যে বাজার সিন্ডিকেট করে বাজারে জিনিসপত্রের দাম বাড়ায়? এরা বড় বড় আমলা, এরা ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার, যারা নাকি রাস্তা বানানোর সময় ঠিকাদারদের কাছ থেকে কমিশন খায়। তারা সেই কমিশনের টাকা এদেশে কি করবে? তারা কোথায় বিনিয়োগ করবে? বিনিয়োগ করতে গেলে তো প্রশ্ন উঠবে, তুমি এই টাকা পেলে কোথায়? তারা এই প্রশ্নের মুখোমুখি হতে চায় না বলেই টাকাটা বাইরে পাঠিয়ে দেয়।
তারা কোনো টাকা ইনকাম করে, ভাবখানে এরকম যে আমি খুব কষ্টে আছি। এদের দেখবেন, এরা মানে মুখের কথা শুনলে মনে হবে যে এদের যে পবিত্র লোক বোধহয় পৃথিবীতে কেউ নাই। এদের সঙ্গে যখন বসবেন তারা বলার চেষ্টা করবে এই দেশের মানুষের সেবা করতে করতে তাদের জান শেষ হয়ে গেল। দেখবেন তলে তলে দুবাই যে বাড়ি করে রাখছে, মালয়েশিয়া করেছে, কানাডায় করেছে, আমেরিকায় করেছে। এখন আমেরিকা একটু কম করে, কারণ আমেরিকার স্যাংশন টেনশনের ভয় আছে, কিন্তু দুবাই, কানাডা, মালয়েশিয়া এগুলি তাদের এখন জন্য খুব পছন্দের জায়গা।